ফিল্ডিংয়ের বিষয়ে আমি যা বলবো যে আমি কাছ থেকে দেখেছি আমাদের প্লেয়ারদের যে অ্যাটিটিউড এটা হাইস্ট লেভেলের ছিল। ওর সবসময় ওর যে কনফিডেন্স লেভেল অনেক পজিটিভ এবং অনেক হাই স্ট্যান্ডার্ড। সে আমাকে এবারও বলেছিল যে স্যার আমি সিলেটে ধরে দিব ম্যাচে, এবং সেটাই ঘটেছে। ওকে আমি দেখে অনেক কিছু শিখেছি। ডিসিপ্লিন কাকে বলে, ডেডিকেশন কাকে বলে, একটা টিমের জন্য যে ডেসপারেট তার মনোভাব, তার অ্যাটিটিউড, সব কিছুই আমাদের জন্য একটা এক্সাম্পল। আমাদের প্লেয়াররা এখন ওয়ার্ল্ড লেভেলে ডমিনেট করার মতো টিম। দর্শক, সর্বশেষ পাকিস্তান সিরিজে বাংলাদেশ দলের ফিল্ডিং কোচ হিসেবে যিনি দায়িত্ব পালন করেছেন সেই কোচ আশিক মজুমদার আমাদের সাথে আছেন। আমরা তার কাছ থেকে জানবো তার পরিকল্পনা, বাংলাদেশের সাথে কাজ করে তার কেমন তিনি ফিল করলেন সে বিষয়ে জানবো আমরা তার কাছে। আশিক ভাই, বিডি ক্রিক টাইমে আপনাকে স্বাগত। জাতীয় দলের সাথে কাজ করলেন ফিল্ডিং কোচ হিসেবে, এক্সপিরিয়েন্সটা কেমন ছিল? আসসালামু আলাইকুম, ধন্যবাদ আপনাকে। এক্সপিরিয়েন্স বলতে এই সিরিজটা আমি দেখেছি আয়নার মতো করে। আমার কাছে মনে হয়েছে এবং আমি যা শিখেছি প্লেয়ারদের কাছ থেকে, যে কখন শান্ত থাকতে হয়, কখন আক্রমণ যেতে হয়, কখন সিচুয়েশন কন্ট্রোল করতে হয়, এই সবগুলো মিলে আমার একটা ভালো এক্সপিরিয়েন্স হয়েছে এই পাকিস্তান টিমের সাথে যে টেস্ট সিরিজটি হয়েছিল। আপনি তো কাছ থেকে কাজ করেছেন, দলের সবাইকেই দেখেছেন ক্রিকেটারদের। বাংলাদেশ দলটা আসলে এখন ফিল্ডিংয়ে কেমন করছে? আমরা একটা সময় দেখতাম বাংলাদেশের ফিল্ডিংয়ে খুব একটা ভালো না করলেও সাম্প্রতিক সময় অনেক চেঞ্জ হয়েছে। এই জিনিসটাকে কিভাবে দেখছেন এবং আপনি কাছ থেকে তাদেরকে কেমন দেখলেন? ফিল্ডিংয়ের বিষয়ে আমি যা বলবো যে আমি কাছ থেকে দেখেছি আমাদের প্লেয়ারদের যে অ্যাটিটিউড এটা হাইস্ট লেভেলের ছিল, এবং ম্যাচে জয়লাভ করার জন্য যা যা দরকার ফিল্ডিংয়ে সব কিছু তারা করেছে। এবং আমরা দুটা টেস্টে দেখেছি যে ডে 5 পর্যন্ত আমাদের এনার্জি লেভেল কেমন ছিল। সব মিলেই বলবো যে অসাধারণ আমাদের প্লেয়ারদের যে অ্যাটিটিউড বলবো ফিল্ডিংয়ের বিষয়ে। অ্যাজ এ ফিল্ডিং কোচ হিসেবে আপনি যখন প্লেয়ারদেরকে যে মেসেজটা দিতেন, সেই মেসেজটা কী থাকতো এবং আপনার মেসেজটা প্লেয়াররা কতটুকু অ্যাবজর্ব করতো বা সেই মেসেজটাকে কতটুকু রেসপেক্ট দিত? মেসেজ বলতে আমি বলবো যে আমাদের প্লেয়ারদের এনার্জি লেভেল সবসময় স্ট্যান্ডার্ড এবং সবসময় হাই লেভেল ছিল। আমি বিভিন্ন সময় আপনারা দেখেছেন যে বিভিন্ন মোটিভেশন টাইপ ইন্সপিরেশন মূলক কথাবার্তা আমি হাতে লিখে নিতাম এবং তা এক্সপ্লেন করতাম প্লেয়ারদের মাঝখানে। এবং প্লেয়াররা, আমি বলবো যে আমাদের প্লেয়াররা অনেক 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 এই খুব ভালো ফিল্ডিংয়ের বিষয়ে। লাস্ট টেস্টটাতে আমরা দেখলাম একটা ইম্পর্ট্যান্ট ক্যাচ, শান মাসুদের ক্যাচটা মাহমুদুল হাসান জয় খুব ভালোভাবে ক্যাচটা ধরেছে। সেই ক্যাচটা আসলে কতটুকু ইম্পর্ট্যান্ট ছিল এবং শুধু সেই ক্যাচটা না, এই ধরনের ফিল্ডিং একটা ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে কতটুকু হেল্প করে? মাহমুদুল হাসান জয়ের সাথে আমি ওকে আন্ডার 15 থেকে পেয়েছি। ওর সবসময় ওর যে কনফিডেন্স লেভেল অনেক পজিটিভ এবং অনেক হাই স্ট্যান্ডার্ড। সে আমাকে এবারও বলেছিল যে স্যার আমি সিলেটে ধরে দিব ম্যাচে, এবং সেটাই ঘটেছে। একটা প্রবাদ আছে যে হোয়াট উই থিঙ্ক উই বিকাম, আমরা যা চিন্তা করি আমরা তাই হয়ে যায়। তো আমরা যদি পজিটিভ চিন্তা করি, পজিটিভ আমরা যা চিন্তা করি তাই। তো এটা আমি বলবো যে এই সিলি মিডনে যে কেসটা ধরেছে আমাদের এই যে জয়, এটা আমাদের ম্যাচে মোড় ঘুরিয়ে দিতে অনেকটা সহযোগিতা করেছে। আমি আরেকজন সিনিয়র ক্রিকেটার কথায় আসতে চাই, মুশফিকুর রহিম। লাস্ট টেস্টটাতেও তিনি দুর্দান্ত খেলেছে। মুশফিকুর রহিম একজন হার্ডওয়ার্কিং ক্রিকেটার, সেটা আমরা সবাই জানি। আপনি তো তাকে কাছ থেকে দেখেছেন। মুশফিকুর রহিমকে কাছ থেকে কেমন দেখেছেন এবং তার যে হার্ডওয়ার্কিংটা আসলে বাংলাদেশ ক্রিকেটের যারা আছেন ইয়াং ক্রিকেটার তাদেরকে কতটুকু ইন্সপায়ার্ড করবে? মুশফিকুর রহিমের বিষয়ে বলতে গেলে এটা বিশাল এক গল্প, এটা শেষ হবে না, কারণ ওর সব কিছুই পজিটিভ এবং সে একটা এক্সাম্পল আমাদের বাংলাদেশ না শুধু ওয়ার্ল্ড ক্রিকেটের জন্য। এবং আমি লাস্ট 4 বছর ধরে টাইগারে ওর সাথে কাজ করেছি। ও যেভাবে টিমের প্লেয়ারদের মোটিভেট করে, ইন্সপায়ার করে, প্লাস আমাদের কোচদেরকেও, এবং আমি বলবো যে আমার কনফিডেন্স লেভেল সে বাড়িয়ে দিত। কারণ ওকে আমি দেখে অনেক কিছু শিখেছি। ডিসিপ্লিন কাকে বলে, ডেডিকেশন কাকে বলে, একটা টিমের জন্য যে ডেসপারেট তার মনোভাব, তার অ্যাটিটিউড, সব কিছুই আমাদের জন্য একটা এক্সাম্পল, এবং আমি ওর কাছ থেকে অনেক কিছু শিখেছি। আশিক ভাই, আমরা দেখেছি আপনি মাইন্ড ট্রেনিংয়ের উপরে একটা ট্রেনিং করেছেন, স্পোর্টস মাইন্ড ট্রেনিং ইন্ডিয়াতে। সেই
মাইন্ডটা আসলে সেটার এক্সপিরিয়েন্সটা আর সেই মাইন্ড ট্রেনিংটা আসলে কী কাজে লাগে, এই দুটো যদি আমাদের সাথে একটু share দেখুন, আমাদের জীবনে আমরা যা কিছুই করি আমাদের মনকে নিয়ন্ত্রণ করা হলো আমাদের আসল, কারণ আমরা বহির্জগতের দ্বারা আক্রমণ হয় বেশি, এখানে আত্মনিয়ন্ত্রণটা হলো ইম্পর্ট্যান্ট। তো আমি যখন ইন্ডিয়াতে এই কনফারেন্সটা হয় এবং এই ট্রেনিংটা হয়, আমি অ্যাপ্লাই করি এবং তারা অ্যাকসেপ্ট করে আমাকে। তখন আমি 2023 সালে আমি চলে যাই রাজস্থানে। এটা কোর্সটা হয়েছিল, 500 অ্যাথলেট আসে সারা ইন্ডিয়া থেকে। তো এখানে সেলফ ডিসিপ্লিন, সেলফ কন্ট্রোল প্লাস স্ট্র্যাটেজি এবং বিভিন্ন মনকে কীভাবে নিয়ন্ত্রণ করা যায় এইগুলো বিষয়ে খুব প্রশিক্ষণ দেওয়া হয়েছিল। এটা আমার লাইফে ইভেন শুধু স্পোর্টস না, আমরা স্বাভাবিক লাইফে, আমাদের যদি ফ্যামিলি লাইফ বলেন, আমাদের যে কোনো লাইফেই বলেন, আমরা যদি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারি আমরা জগৎকে নিয়ন্ত্রণ করতে পারবো। তো আত্মনিয়ন্ত্রণ হলো সবচেয়ে ইম্পর্ট্যান্ট। আশিক ভাই, যেহেতু ফিল্ডিং নিয়ে কাজ করছেন, ন্যাশনাল টিমেও কাজ করেছেন, এখন যদি আমি বলা হয় যে সারা দেশের যারা আছেন ক্রিকেটার বা যারা তৃণমূল পর্যায়ে কোচরা কাজ করছেন, তাদেরকে কি মেসেজটা দিতে চান আসলে ফিল্ডিং নিয়ে? আমাদের দেশের কোচরা অনেক এক্সপার্ট, যারা তৃণমূলে কাজ করেন, অক্লান্ত পরিশ্রম করেন বাচ্চাদের নিয়ে, প্লেয়ারদের নিয়ে। এবং আমার যে কোচ যে প্রয়াত রডনি মাস, উনি বলেছিলেন যে পৃথিবীর কোনো কোচই অ্যাকচুয়ালি খারাপ না, সবাই ভালো, যে যার জ্ঞান অনুযায়ী চালায়, সে কাজ করে। এবং আমাদের কোচরা এই ফিল্ডিং নিয়ে কাজ করে। আমি বলবো যে জাস্ট আরেকটু 1% অ্যাড করুন। ফিল্ডিংটা আমাদের দেশে, আমাদের মাঠ বলেন বা কোনো একটা প্রতিকূল একটা অবস্টাকেল আসেই, বাট ফিল্ডিংটা আমরা ব্যাটিং বোলিংয়ের পাশাপাশি আমরা যদি ফিল্ডিংটা একই লেভেলে রাখি তাহলে আমাদের ফিল্ডিংটা আরও এনজয়েবল হবে। কারণ আমরা জানি যে ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে ফিল্ডিং অসম্ভব কাজ করে ফিল্ডিং, এবং একটা টিম স্পিডটা আসে ফিল্ডিংয়ের মাধ্যমে, যেহেতু 11টা ফিল্ডার, ইনফ্যাক্ট যারা খেলে না তারাও কিন্তু ইনভলভ থাকে। তো আমি বলবো যে ফিল্ডিং নিয়ে যেন একটা জাগরণ সৃষ্টি হয় সারা দেশে, এবং ফিল্ডিং এবং ফিটনেস এই দুইটা কিন্তু টুইন ব্রাদার। তো ফিল্ডিংটা এমনভাবে করতে যেন আনন্দ আসে, এবং এই আনন্দের মাধ্যমে যেন ফিল্ডিংটা আমরা করি আর কি। ন্যাশনাল টিমে যেহেতু কাজ করেছেন, ন্যাশনাল টিমের সব ক্রিকেটারকে কাছ থেকে দেখেছেন, আমি যদি ওভারঅল সবার যে মেন্টালিটিটার কথা জানতে চাই, যে তাদের মেন্টালিটিটা কেমন, সেই বিষয়টাতে যদি আমাদেরকে একটু ধারণা দিতেন। আমাদের প্লেয়ারদের শারীরিক বলেন, মানসিক বলেন, সব কিছু পজিটিভ। এবং আমার একটা সুযোগ হয়েছিল যে প্লেয়ারদের কাছ থেকে শেখা। কারণ এখানে আপনি দেখবেন একটি গাছে পাতা হয়, শাখা হয়, ডিফারেন্ট, বাট কিন্তু সেই গাছেরই অংশ। তা আমাদের ক্রিকেট টিম, আমরা একটা টিম, একটা পরিবার। তো এখানে আমি জাস্ট অবজার্ভ করতাম যে কার মনের অবস্থা কেমন, এখন সে কি চিন্তা করছে। এইগুলো থেকে আমি যা ধরতে পারলাম যে আমাদের প্লেয়ারদের যে চিন্তাভাবনা খুবই ইতিবাচক, এবং ওরা দেশের জন্য জয়লাভ করতে চায়, ইভেন ওরা পারফর্ম করতে চায়। তো এটা খুব ভালো মেসেজ আমার জন্য। আশিক ভাই, একটু ভিন্ন প্রসঙ্গে আসতে চাই। আপনি বয়সভিত্তিক দলে কাজ করেছেন, সেই সুবাদে আপনি সূর্যবংশীর সাথে হয়তো আপনার দেখা হয়েছে, আমি যতটুকু জানি। সেই এক্সপিরিয়েন্সটা যদি আমাদেরকে একটু শেয়ার করতেন, যে কখন দেখা হয়েছে এবং কিভাবে তার সাথে পরিচয়টা। সূর্যবংশীর সাথে আমার পরিচয় আন্ডার-19 যখন আমরা খেলতে যাই বিজয়বাড়া, অন্ধ্রপ্রদেশে। তখন আমি নিচে খাবার হোটেল খুঁজতেছিলাম। তখন আন্ডার-19 পরবর্তী ক্যাপ্টেন হয় আমান, ও আর আমান দুজন নিচে ছিল। তখন আমি যখন দাঁড়িয়েছিলাম, আমি কোনো কিছু চিনি না। তখন সূর্যবংশী পিছনে হাত দিয়ে বলে, স্যার কে ঢুঁড় রে? আমি বললাম যে আমি খাবার হোটেল খুঁজছি। বললো যে আমাদের সাথে চলুন। তো ওখান থেকেই ওর সাথে ওদের দুজনের সাথেই আমার খুব ভালো সম্পর্ক তৈরি হয়। পাশাপাশি যখন আমি জানতে চাইলাম ওর ফ্যামিলি কারা আছে, এবং ও জানতে চাইলাম আমার ফ্যামিলিতে কারা আছে, তো ওখান থেকে আমার সাথে ওর খুব ভালো সম্পর্ক। একদিন একজন শেয়ার করতাম, একদিন আমি খাওয়াতাম, একদিন ও খাওয়াতো, একদিন আমান খাওয়াতো। তো সেই থেকেই আমাদের বন্ডিংটা খুব ভালো হয়েছে। আপনি তখনও কি ভেবেছিলেন যে সূর্যবংশী আস্তে আস্তে এত দূর চলে আসবে বা এত বড় তারকা হওয়ার পথে থাকবে, এরকম কি ভেবেছিলেন? আমি আসলে কোনো মানুষকে ভবিষ্যতের জন্য রিড করি না, বা আমি সবসময় বর্তমানে থাকার চেষ্টা করি। ওই সময় যেটা আমি দেখেছি যে ওর
অ্যাটিটিউড দেখেছি, ওর বডি ল্যাঙ্গুয়েজ, কথাবার্তার স্টাইল, ও একদম কোনো সময় মানসিক চাপ নেয় না, ও যা বলে একদম ফ্রিলি কথা বলে এবং খুব গঠনমূলক কথা বলে। তো আমি ওই সময় যেটা খেয়াল করেছি যে ওর এই পজিটিভ অ্যাটিটিউড, এটাই হয়তো ওকে, এই পজিটিভ অ্যাটিটিউড ওকে হয়তো এত উপরের লেভেলে নিয়ে গেছে। আমি যতটুকু শুনেছি সূর্যবংশী আপনাকে কল দেয়, ও যখন ভালো একটা ইনিংস খেলে বা রান করে তখন আপনাকে কল দিয়ে স্মরণ করে। এই জিনিসটা আসলে কেন, বা আপনাকেই কেন কল দিয়ে স্মরণ করে? ওর সাথে অ্যাকচুয়ালি আমার যে রিলেশনটা বিল্ড আপ হয়েছে, যে ইন্ডিয়া থেকে দেন আমরা যখন কাতারে গেলাম রাইজিং স্টার এশিয়া কাপে, তখনও ওর রুমে যেতাম, ও আমাকে কল করতো, তো অনেক বিষয় আলাপ হতো। ও হয়তো সো একটা কথাই বলেছে যে আমার সাথে কথা বলে নাকি সে একটু কমফোর্ট ফিল করে, কারণ আমি ক্রিকেট বিষয়ে খুব একটা আলাপ করি না ওর সাথে, বিভিন্ন মজার স্মৃতি তুলে ধরি, আমার ছোটোবেলা কী হয়েছিল এবং আমি জানতে চাই ওর ছোটোবেলা কী হয়েছিল। তো সেই থেকে হয়তো ওর সাথে আমার একটা রিলেশন বিল্ড আপ হয়েছে। আশিক ভাই, সূর্যবংশীকে তো কাছ থেকে দেখেছেন বা এখনও খোঁজখবর রাখছেন, আপনার কাছে কি মনে হয় যে ওর মধ্যে কি ট্যালেন্ট আছে যেটা ওকে এত দূর পর্যন্ত নিয়ে যাচ্ছে, বা ও যেভাবে ওর 6 মারার যে অ্যাবিলিটিটা, বা ও কি ধরনের পরিশ্রমটা করে, বা ওর মধ্যে কি ডিফারেন্টটা আছে আপনি বলে মনে করেন আসলে? আমি শুধু ওকে জিজ্ঞেস করেছিলাম তুমি কোন ধরনের ট্রেনিং করো, আইপিএলে কোন ধরনের ট্রেনিং করো, প্লাস তুমি মানে যখন ছোটো ছিল কী ধরনের প্র্যাকটিস করতাম। তো ও বলতো যে স্যার ও প্রচুর হার্ডওয়ার্ক করে, ইভেন ওর যে প্র্যাকটিস প্রসেস আমাকে বলল, দেখুন আমি এটা অনলাইনে বলতে চাই, সেটা হলো ও যে প্র্যাকটিস ধরন, 4 ঘন্টা সে ব্যাটিং করে, 4 ঘন্টা শুধু ছক্কা মারা প্র্যাকটিস করে সারাদিনে 4 ঘন্টা, 1 ঘন্টা ফিল্ডিং করে, নেট বলার রেডি থাকে। তখন ও বললো যে স্যার আমি বললাম যে টেকনিক্যালি কী কাজ হয় তোমাদের নিয়ে? ও বলেছে স্যার টেকনিক কুছ নেই, সেফ বল দেখনা অ্যান্ড হিট করনা হয়। তো বল দেখে আর হিট করে সে। তো ওখান থেকে সে কনসাসলি যখন একটা মানুষ যে 10,000 4 ঘন্টা যখন সে হিট করবে বল, সাবকনসিয়াসলি তখন সেটা কিন্তু এটাই ঘটবে। তো সে এত হার্ডওয়ার্ক করে, এত প্র্যাকটিস করে, আমার কাছে মনে হয় যে হার্ডওয়ার্কই ওকে ট্যালেন্ট বানিয়েছে। এখন ফিউচারে এই কোচিংটা নিয়ে আসলে ফিল্ডিংটা নিয়ে পরিকল্পনাটা কি আপনার? ফিল্ডিং নিয়ে যখন ব্যাটিং বোলিং ফিল্ডিং এই 3টা একই লেভেলে যখন যায় তখন জয়টা আসে। তো ফিল্ডিং এমন একটা বিষয় যেখানে প্লেয়ারদের মোটিভেট করে, প্লাস এখানে টেকনিক্যালি প্লাস ট্যাকটিক্যালি প্লাস মেন্টালি এবং ফিজিক্যালি এই 4টা বিষয় যুক্ত। তার সাথে যুক্ত আমি বলবো যে আমরা শুধু টেকনিক্যাল বিষয়ে গেলেই হবে না, আমাদের যে মেন্টাল বিষয়টা দেখতে হবে, কারণ আমি টেকনিক্যালি ভালো, যখন একটা চ্যালেঞ্জ আসে বা প্রেশার আসে তখন কিন্তু টেকনিক থাকে না। তো আমি কাজ করে এটাই লক্ষ্য যে আমি সারা দেশে আমি বলবো যে যেন একটা ফিল্ডিং নিয়ে একটা জোয়া সৃষ্টি হয়, একটা জাগরণ সৃষ্টি হয়, যে ফিল্ডিংটা একটা আনন্দের বিষয়, ফিল্ডিংটা দলের জয়ের ক্ষেত্রে বিশাল বড় ভূমিকা রাখে এবং ফিল্ডিংটা যেন সবার ভিতরে একটা ইন্সপিরেশন তৈরি করে। তো সেটাই আমার লক্ষ্য, যে সবাইকে সবার জেলায় জেলায় যাওয়া এবং বিভাগে যাওয়া, যেন এই ফিল্ডিংটার বিষয়ে আমি কাজ করতে পারি। বাংলাদেশ দল অস্ট্রেলিয়ার সাথে সামনেই সিরিজ খেলবে বা ঘরের মাটিতে, তারপর অস্ট্রেলিয়াতে টেস্ট সিরিজ খেলতে যাবে। ওই সিরিজটাতে আসলে বাংলাদেশ দল কেমন করবে বলে মনে করছেন, এবং ওই সিরিজটাতে মানে আপনি কি মেসেজ দিতে চাবেন মানে ক্রিকেটারদেরকে ফিল্ডিং নিয়ে, বা তাদের কি মোটিভেশনটা কি থাকবে? মোটিভেশনটা এটা আমি বাংলাদেশ টিমের যে কাজ থেকে দেখেছি। দেখুন, আমি যখন প্রজাপতির পিছনে ছুটব তখন কিন্তু প্রজাপতি ধরা খুব কষ্ট, বাট আমি যখন একটা বিভিন্ন ফুলের বাগান তৈরি করব, প্রজাপতি অটোমেটিকলি এসে বসে যাবে। তা আমাদের যে বাংলাদেশ ক্রিকেটের যে পরিবেশ, যে ড্রেসিং রুমের পরিবেশ, এটা অতুলনীয়। তো এখানে এই পরিবেশটাই আমরা যখন ওরা বিভিন্ন কন্ডিশনে নিয়ে যাবে, তো এই রেজাল্ট খুব ইজিলি এসে যাবে, কারণ আমাদের প্লেয়াররা এখন ওয়ার্ল্ড লেভেলে ডমিনেট করার মতো টিম, এবং ওরা খুব ম্যাচিউরড, ওরা খুব এনার্জেটিক। তো আশা করব আমাদের এবং আল্লাহ হেল্প করবে ইনশাল্লাহ, কারণ আমাদের প্লেয়ারদের পরিশ্রম, ডেডিকেশন সব কিছুই 100-এ 100।